আজকের এই ব্যাখ্যামূলক পর্বে সবাইকে স্বাগত। আচ্ছা, ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ১.১ নিয়ে অনেকেরই একটু ভীতি কাজ করে, তাই না? আজকের পর্বের লক্ষ্য কিন্তু একদম পরিষ্কার। আমরা দেশীয় ও আন্তর্জাতিক সংখ্যা গঠন পদ্ধতির আদ্যপান্ত বুঝব, আর সেই সাথে অনুশীলনী ১.১-এর প্রতিটি ছোট বড় গাণিতিক সমস্যা বা সাবম্যাথের একদম নিখুঁত সমাধান করে ফেলব। চলুন শুরু করা যাক। ওকে, চলুন একদম সরাসরি মূল টপিকে ঢুকে যাই। এই যে একটা সংখ্যা ৯৮,৭৫,৪৭,৩২১, শুধু কথায় শুনেই বেশ ভয়ঙ্কর আর বিশাল মনে হতে পারে। এত বড় একটা সংখ্যাকে আমরা কিভাবে কোনো ভুল না করে অঙ্কে লিখতে পারি? ব্যাপারটা জাদুর মতো মনে হলেও এর পেছনে একটা দারুণ যৌক্তিক নিয়ম আছে, আর সেটা জানলে এমন যে কোনো সংখ্যা লেখা জাস্ট মুহূর্তের ব্যাপার। পর্ব ১, অঙ্ক ও শব্দের জাদু, সংখ্যায় রূপান্তর। দেশীয় গণনার এই মূল কাঠামোটা বোঝা কিন্তু অত্যন্ত জরুরি। ছকটার একদম ডান দিক থেকে যদি শুরু করি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত এবং শেষে কোটি। এখানে একটা দারুণ ব্যাপার খেয়াল করার মতো। হাজার আর অযুত এই দুটো মিলে তৈরি হয় হাজারের ঘর। ঠিক একইভাবে লক্ষ আর নিযুত মিলে হয় লক্ষর ঘর। সত্যি বলতে কোটি, লক্ষ আর হাজার এই তিনটাই হলো আমাদের পুরো গণনা সিস্টেমের একদম মেরুদণ্ড। বিশাল বড় সংখ্যা দেখলে মাথা ঘুরে যাওয়ার দিন শেষ। এর একটা দারুণ আর সহজ সমাধান হল কমা বা জ্যোতিচিহ্নের ব্যবহার। নিয়মটা বলতে গেলে পানির মতো সোজা। সংখ্যার একেবারে ডান দিক থেকে গুণে ঠিক ৩ ঘর পর প্রথম কমা বসাতে হবে, ব্যাস। এরপর বাম দিকে এগোতে এগোতে প্রতি ২ ঘর পর পর একটা করে কমা বসবে। এই সিম্পল ৩-২-২ নিয়মে কমা বসালে যত বড় সংখ্যাই হোক না কেন পড়া একদম সহজ হয়ে যায়। তো এই টেকনিকটা ব্যবহার করে আমরা অনুশীলনী ১.১-এর ১ নম্বর প্রশ্নের ক থেকে ঘ পর্যন্ত সবগুলো সাবম্যাথ সমাধান করে ফেলি। যেমন ২০,০৭০ হয়ে যাচ্ছে ২০,০৭০, ৩০,০০৮ হল ৩০,০০৮, ৫৫,৪০০ দাঁড়াচ্ছে ৫৫,৪০০, আর ৫,৩,০০,০০০-২,০০৭-এর ক্ষেত্রে যে ঘরগুলোতে কোনো অঙ্ক নেই সেখানে জাস্ট সুন্দর করে শূন্য বসিয়ে দিলে আমরা পাচ্ছি ৫,৩,০০,০০০-২,০০৭। একদম পারফেক্ট। একইভাবে চলুন পরের বিশাল সংখ্যাগুলোর সমাধানও করে ফেলা যাক। ৯৮,৭,০৫,০০৯ হল ৯৮,০০৭,০০,৫০৯। ১০২,৫,৭০৮ লিখলে দাঁড়াচ্ছে ১০২,০০,০৫,৭০৮। আর হ্যাঁ, আন্তর্জাতিক রীতির ব্যাপারটা একটু আলাদা। সেখানে ডান দিক থেকে প্রতি ৩ ঘর পরপর কমা বসে। তাই ৫০,৩০১,৫৩৮,০০০। বিশাল সংখ্যাটা দাঁড়াচ্ছে ৫০,৩১,০৫,৩৩৮,০০০। এই মেথডটা আসলেই দারুণ কাজ করে। আচ্ছা, এতক্ষণ তো আমরা কথায় থেকে অঙ্কে গেলাম। এখন ২ নম্বর প্রশ্নে ঠিক উল্টো কাজটা করা যাক। অঙ্ক থেকে কথায়। প্রথম সংখ্যাটাতে কমা বসালে হয় ৪৫,৭৮৯, মানে ৪৫,৭৮৯। আর পরের সংখ্যাটা ৮,৯০,০৭৫ দাঁড়াচ্ছে ৮,৯০,০৭৫। একদম সিম্পল রিভার্স প্রসেস। আরও বড় সংখ্যার ক্ষেত্রেও কিন্তু এই পদ্ধতিটা পুরোপুরি কাজ করে। যেমন ৪৪,৭৮৫ সংখ্যাটা হয়ে যাচ্ছে ৪৪,৭৮৫। খেয়াল করলে দেখবেন হাজার আর শতকের ঘরে শূন্য থাকায় সেগুলো আমাদের পড়তেই হচ্ছে না। একইভাবে ৫,৮,৭৭,০০৩ হয়ে গেল ৫,৮,৭৭,০০৩। সঠিক জায়গায় কমা ব্যবহার করলে ভুল হওয়ার কোনো চান্সই নেই। পর্ব ২, স্থানীয় মানের ধারণা উন্মোচন। এই পর্যায়ে এসে আমাদের দুটো খুবই গুরুত্বপূর্ণ ধারণার পার্থক্য বুঝতে হবে। একটা হলো অঙ্কের স্বকীয় মান বা নিজস্ব মান, যেমন ৭ মানে হলো শুধু ৭টি জিনিস, কিন্তু আরেকটা হলো স্থানীয় মান। সংখ্যাতত্ত্বের সবচেয়ে মজার ব্যাপার হলো কোনো অঙ্ক যখন ১ ঘর করে বাম দিকে সরে যায় তখন তার মান ১০ গুণ করে বেড়ে যায়। হ্যাঁ, ১০ গুণ। তার মানে অঙ্কের অবস্থানই এখানে তার আসল ক্ষমতা নির্ধারণ করছে। বিষয়টা পরিষ্কার করার জন্য আমরা ৩ নম্বর প্রশ্নের প্রথম সাবম্যাথের দিকে তাকাতে পারি। ৭২ সংখ্যাটিতে ৭ আর ২ রয়েছে। এই ৭-এর স্বকীয় মান কিন্তু শুধুই ৭, কিন্তু দশকের ঘরে বসে থাকার কারণে এর স্থানীয় মান হয়ে গেছে ৭ গুণ ১০, মানে ৭০। জাস্ট চিন্তা করুন, মাত্র ১ ঘর বামে সরে আসাতেই একটা সাধারণ ৭ কিভাবে ৭০-এ পরিণত হলো। এটাই হলো স্থানীয় মানের ম্যাজিক।
একইভাবে ৩ নম্বর প্রশ্নের বাকি ম্যাথগুলো সমাধান করলে দেখা যায় ৩৫৯-এ ৩-এর স্থানীয় মান ৩০০, ৪২০০ ৩-এ ৪-এর মান ৪,০০০, আবার ৭০,৮০৯-এ ৭-এর মান ৭০,০০০। অর্থাৎ আমরা যত বামে যাব মান তত ১০ গুণ করে বাড়বে। আর শূন্যের কথা বললে শূন্য হলো একটা অভাবজ্ঞাপক অঙ্ক, তাই এর নিজস্ব কোনো মান নেই, কিন্তু এটি অন্য যে কোনো অঙ্কের স্থানীয় মান বাড়াতে দারুণ সাহায্য করে। পর্ব ৩ বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন। এবার আসা যাক অনুশীলনী ১.১-এর ৪ নম্বর প্রশ্নের সমাধানে। ৯ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হল ৯৯,৯৯,৯৯,৯৯৯। এর লজিকটা খুবই সহজ। এক অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা যেহেতু ৯, তাই বড় ঘরগুলোতে ৯ বসালেই আমরা সর্বোচ্চ মানটা পেয়ে যাই। আর ক্ষুদ্রতম সংখ্যাটা হল ১০ কোটি। সবচেয়ে বামে একটা ১ এবং এরপর শুধু শূন্য বসিয়েই আমরা এই ক্ষুদ্রতম সংখ্যাটা তৈরি করতে পারি। আর এই কনসেপ্টটাই দারুণভাবে কাজে লাগে আমাদের ৫ নম্বর প্রশ্নের কয়ের সমাধানে। প্রশ্নে আমাদের ৭টি অঙ্ক দেওয়া আছে: ৪, ৫, ১, ২, ৮, ৯ এবং ৩। বলা হয়েছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে বৃহত্তম সংখ্যা বানাতে হবে। নিয়মটা হল এদের শুধু বড় থেকে ছোট ক্রমানুসারে সাজাতে হবে। সাজালে আমরা পাচ্ছি ৯,৮৫০,৪২১। আর ক্ষুদ্রতম সংখ্যা বানাতে চাইলে নিয়মটা ঠিক উল্টো, জাস্ট ছোট থেকে বড় ক্রমানুসার সাজাতে হবে। পেয়ে গেলাম ১২,৩৪,৫০৯,৮৭। তবে ৫-এর খ নম্বর প্রশ্নে একটা দারুণ কৌশল বা ট্রিক আছে। এখানে অঙ্কগুলোর মধ্যে একটা শূন্য আছে। অঙ্কগুলো হলো ৪, ০, ৫, ৩, ৯, ৮, ৭। এখন বৃহত্তম সংখ্যা বানানোর সময় শূন্য সবার শেষে চলে যাবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। সংখ্যাটা হবে ৯, ৮, ৭, ৫, ৪, ৩, ০। কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা বানানোর সময় শূন্যকে কি সবার আগে বসানো যাবে? একেবারেই না, কারণ শূন্য আগে দিলে সেটা ৭ অঙ্কের সংখ্যা থাকবে না, সেটা ৬ অঙ্কের হয়ে যাবে। তাই এখানে বুদ্ধিটা হলো শূন্যের চেয়ে বড় সবচেয়ে ছোট অঙ্কটিকে, মানে এখানে ৩কে আগে বসাতে হবে আর তারপর শূন্য বসাতে হবে। ফলে সঠিক ক্ষুদ্রতম সংখ্যাটা হলো ৩০৪৫৭৮৯। পর্ব ৪ অঙ্ক বিপরীতকরণ। আমরা অনুশীলনী 1.1-এর একদম শেষ ধাপে চলে এসেছি। ৬ নম্বর প্রশ্নে আমাদের একটা সংখ্যা দেওয়া হয়েছে ৭৩৪৫৫৫, মানে ৭৪,৪৫৫। এখানকার চ্যালেঞ্জটা হলো এই অঙ্কগুলোকে ঠিক বিপরীতভাবে বা উল্টো করে সাজালে যে নতুন সংখ্যাটা তৈরি হবে সেটাকে কথায় প্রকাশ করতে হবে। তো ৭,৪৫৫কে যদি আমরা ডান দিক থেকে বাম দিকে সাজাই, তাহলে নতুন সংখ্যাটা হয়ে যাচ্ছে ৫৫,৪৩৭। আর এই সংখ্যাটাতে কমা বসিয়ে কথায় প্রকাশ করলে আমরা একদম পরিষ্কারভাবে পাচ্ছি ৫৫,৪৩৭। এবং এর মাধ্যমেই আমরা অনুশীলনী ১.১-এর প্রতিটি সাবম্যাথের একদম শতভাগ নিখুঁত সমাধান করে ফেললাম। আজকের এই পুরো ব্যাখ্যামূলক পর্ব শেষে একটা দারুণ ভাবনার বিষয় সবার জন্য রেখে যেতে চাই। আজকে আমরা দেখলাম কিভাবে শুধু একটা শূন্য যে কোনো সংখ্যার স্থানীয় মানকে জাদুকরীভাবে বাড়িয়ে দেয়, অথচ একসময় কিন্তু এই শূন্যের কোনো অস্তিত্বই গণিতে ছিল না। এই সামান্য একটা শূন্যের আবিষ্কার কিভাবে পুরো মানব সভ্যতা এবং এই বিশাল মহাবিশ্বের হিসাব নিকাশকে চিরতরে বদলে দিল, এই প্রশ্নটার উত্তর নিয়ে একটু ভাবলে সত্যি অবাক হতে হয়। শেখার এই দারুণ যাত্রা চলুক, নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে।